আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আজকে সত্যকার ঘটনা অবলম্বনে একটা ভৌতিক গল্প তোমাদের মাঝে উপস্থাপন করেছি। এটা হচ্ছে আমার ইমেইল এপিসোড। মেইলে সুদূর পাবনা, রাজশাহী থেকে আমাকে এই গল্পটা পাঠিয়েছেন আমাদের এক ভাই, আমাদের এক প্রিয় লিসেনার্স। তার এই গল্পটা উনি যেভাবে লিখেছেন মেইলে আমি ঠিক সেভাবে পড়ব। তবে গল্পে যাওয়ার আগে সকলের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার গল্প শোনো প্রতিনিয়ত, সেই সকল বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেল, কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। ভৌতিক গল্প উপহার দেয়াই হচ্ছে কাজ। তোমরাও কখনো মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না। আমার এই গল্পের মাঝে কখনো যদি এতটুকু অংশ কারোর সঙ্গে মিলে যায়, সেটা নিতান্তই কাকতালীয়। তো বন্ধুরা, আমরা গল্পে যাওয়ার আগে এই কথাটাই বলবো, যে যেখান থেকে শুনছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে আমার গল্পের নোটিফিকেশনটা খুব দ্রুত পেয়ে যেতে পারো। তো আমরা গল্পে চলে যাই। গল্পটা পাঠিয়েছেন রাজশাহী থেকে আমার এক ভাই, তার নাম হচ্ছে মাসুদ ভাই। মাসুদ ভাই যেভাবে আমাকে গল্পটা লিখে পাঠিয়েছেন, আমি দাড়ি কমা সেমিকলনও বাদ দেব না, আমি সেভাবেই গল্পটা পড়ে যাই। আমার নাম মাসুদ। আমি প্রতিনিয়ত আমি হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের গল্পগুলো শোনার চেষ্টা করি। তাই আমি এখানে একটা গল্প পাঠাতে সম্মত হলাম। তাই আমি গল্পটা এই চ্যানেলে যাতে আপলোড হয়, এর জন্য আমি পাঠালাম। আমার জীবনের পেশা ছিল ডোমঘরে কাজ করা। আমি এসএসসি পাস করি রাজশাহী থেকে। রাজশাহী থেকে পাস করার পর আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক চাকরির পিছনে ঘুরে অভাব অনটন সংসারের মধ্যে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমি ছোটখাটো ব্যবসা করি, আবার ব্যবসায় লস হয়। মাঝে মধ্যে কোনো দিনের কাজ করি, তাতেও হয় না। একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছিলাম। তবে আমার এক বন্ধু বলল যে ঢাকা থেকে একটা সার্কুলার হয়েছে যে প্রত্যেকটা মেডিকেলে ডোম নিয়োগ করা হবে। তো ডোম মানে ডেঞ্জারাস, ডোম মানে লাশের পাশে থাকা, লাশ কাটাকাটি। এটা শুনে আমি হঠাৎ অনিচ্ছা প্রকাশ করি যে না, এই চাকরিটা আমি করব না। বা আমার বন্ধু বলার পর যে না, এটা কি করি, এটা পারবো না। তখন রাতের বেলা আমিও চিন্তা ভাবনা করে দেখলাম এই হতাশাগ্রস্ত জীবন, ডোম তারাও তো মানুষ, ফরেনসিক বিভাগে তারা কাজ করে ডাক্তারদের সাথে। মন্দ কি, হয়তোবা প্রথমে একটু খারাপ লাগতেও পারে, তো পরে আবার ভালো হতেও পারে। এই নানান দিক চিন্তা করে আমি ইন্টারভিউতে যাই। তো ইন্টারভিউতে যাওয়ার পর, যেখানে আমার ইন্টারভিউ রাজশাহী মেডিকেল কলেজে, তো ওখানে আমাকে বলা হয় যে আপনি এই কাজ করতে পারবেন কি না। কারণ এই কাজ করতে সবাই আগ্রহী হয় না। এই কাজে প্রথমে তারা ভয় পায়, পরে তারা ঠিক হয়ে যায়, কিন্তু প্রথম চাকরিতে আসার সময় প্রচন্ড ভয় পায়, অনেকে করেও না, করতে চায়ও না। তো আপনি করবেন কিনা? আমি বললাম হ্যাঁ আমি করব। তো বললো যে পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি অ্যালাও কিনা। তো যাই হোক, পরে আমি সিদ্ধান্ত নিলাম যে চাকরিটা আমার জরুরি দরকার এবং করব। পরে তারা আমাকে ঠিক 1 সপ্তাহ 15 দিন পরে আমার কাগজ আসলো যে হ্যাঁ, আমার এই ডোমের চাকরিটা হয়েছে। তবে প্রথম দিন যারা ওখানে ডোম আছে অভিজ্ঞ সম্পন্ন, তাদের সাথে বসলাম। তাদেরকে বললাম যে এখানে কাজের বিবরণ আমাকে জানালো, এবং তারা বললো যে ভয় পেলে এখানে কখনো কাজ করা যাবে না। ভয় নয়, সাহসিকতার সাথে এখানে কাজ করতে হবে, কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ আসবে, তাদের কাটাছেঁড়া করে ফরেনসিক বিভাগের ডাক্তারদেরকে এর তথ্যগুলো তুলে দিতে হবে। তো আমি প্রথম খুব ভয় পেতে লাগলাম। সবচেয়ে বড় ভয় হলো ওই ডোমের গল্প যখন অনেকের কাছ থেকে শুনতাম যে এই ডোমে ভূত হয়, এটা হয় সেটা হয়, এগুলোকে বিশ্বাস করতাম না। যে মানুষ যখন মরে যায় তখন তো মরেই যায়, এখানে আবার ভূত পেতের কি হলো। তো ডোমের ঘরে যেহেতু রাত্রেবেলা লাইট বা দিনের বেলা এটা
বিঘা কাজ করবে, এখানে দিনের বেলা আবার ভূতের কি হলো, এই ধরনের চিন্তা ভাবনা করে মনে সাহসিকতার সাথে আমি মানে আগ্রহ হলাম যে কাজটা আমি করব। তো যাই হোক, আমি 15 দিন পরে ওখানে জয়েন করলাম। জয়েন করার পর তাদের সাথে আস্তে আস্তে প্র্যাকটিস করলাম, তাদের সাথে দেখলাম, কাজ করলাম, করতেছিলাম। কারণ এটা সবচেয়ে প্রথমে খুব খারাপ লেগেছে, এটা না বললে নয়, যে যখন কোনো লাশ আসে তার মাথা কাটতে হয়, তার বুকটা কাটতে হয়, এটা প্রথমে খুব মায়া এবং হৃদয় বিদারক হয়। আর সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ছোট শিশু কোনো এই ফরেন্সিক বিভাগে আসে ডোমের কাজে, ডোমদের কাছে, তখন কিন্তু এটা সবচেয়ে বেশি কষ্ট এবং বেদনাদায়ক হয় যে আমারও যদি এরকম একটা বাচ্চা থাকতো বা আমার যদি হতো, আমার বাচ্চা কেমন হতো। তো এগুলা বিভিন্নভাবেই আমার ভিতরে কাজ করতো। আর রাতে যখন আমি কাজ শেষে গোসল করে ঘুমাতে যেতাম, তো মাঝে মধ্যে এই স্বপ্নগুলো আমার মধ্যে কাজ করতো, এই মানুষ কিভাবে এই মানুষগুলি কাটি, মানে এগুলি নানান স্বপ্ন আমাকে বের করে ধরতো। তো মাঝে মধ্যে এরকম হতো যে এই চাকরি করব কি করব না, এই চাকরি ছাড়বো কি ছাড়বো না, এই একটা হ্যাজিটেশনের মধ্যে দিয়ে আমি মানে সময় কাটাতাম। তো যাই হোক, করতে 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 যাক মোটামুটি 1-2 বছরে মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর যে বিষয়টা আমি দেখতাম যে ওরা যখন কাজ করতো, আমার সিনিয়ররা তাদেরকে বিভিন্ন নেশা পানি করে তারপর কাজ করতো, মদ খেত, বাংলা মদ খেত, এটা সেটা খেয়ে মানে কাজ করতো। কিন্তু এগুলো আমি কখনো করতাম না, এগুলো থেকে আমি বিরত থাকতাম, এগুলো ছেড়ে আমি কাজ করতাম। তো যাই হোক, আমার ঊর্ধ্বতন যিনি কাজ করতেন, তো উনি কি করলো, ওখান থেকে রিটায়ার হয়ে গেলেন। তো আমি একটা সময় ওখানে সিনিয়র হয়ে গেলাম। তো সিনিয়র হয়ে গেলাম, একদিন আমি একটা কাজের জন্য ডোমগড়ে যাই এবং কাজটা করি, কাজ শেষে বেরিয়ে যাই। তো রাতে আমি বাড়ি ফেরার পর হঠাৎ একটা আবার কল আসে যে একটা সুইসাইড কেস, ওটাকে পোস্টমর্টম করতে হবে। একটা মেয়ে মানুষ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, তো ওটা পোস্টমর্টমে করতে হবে, আমাকে দ্রুত আসতে হবে। তো যাই হোক, ওটা কিভাবে মরলো না কি মরলো, তবে আমি গলায় রশি দিয়ে মরা বা কি ওটা আমি অতটা দেখি নাই। তো আসলাম, একদম ইয়াং একটা মেয়ে, তো ওর পোস্টমর্টম করতে হবে। তো ইয়াং মেয়েদের পোস্টমর্টম করতে হবে একদম কাটাছিড়া করে। তো যাই হোক, আমি পোস্টমর্টমে আসলাম, সেটা হয়ে গেল রাতের বেলা। রাতে ইমার্জেন্সি করতে হবে, করার পর এটা রিপোর্টটা দিয়ে দিতে হবে, তারপর তাদের লাশ তাদের আত্মীয় স্বজন হাতে পৌঁছে দিতে হবে। এটা নির্দেশনা ঢাকা মানে আসলো যে ইমার্জেন্সিতে মেডিকেলের এই রিপোর্টটা তৈরি করতে হবে। তো যাই হোক, আমি গেলাম, পোস্টমর্টম করলাম। আমার মনে হলো যে আসলে মেয়েটা মরে নাই, এরকম একটা অবস্থা, মেয়েটা মরে নাই। তো যাই হোক, ওই লাশটাকে আপনার পরের দিন সকালবেলা হস্তান্তর করতে হবে। তো এমন একটা সময় হলো যে রাত 2টা-1টা হয়ে গেল গা। আমি পোস্টমর্টম করে ওটা সেলাই টেলাই করে ওই মানে ইটের উপর, খাটের উপরেই ওটা কাপড় দিয়ে ঢেকে শোয়ায় রাখা হলো লাশটাকে। তো যাই হোক, আমি তার থেকে একটু দূরে ওই রুমেই বসা, কারণ আমি ওটা হস্তান্তর না করে রিপোর্টটা না দিয়ে আমি আর বেরোতে পারবো না, যার ফলে আমাকে ওই রাতে ওখানেই থাকতে হবে। তো আমার সহযোগী যিনি ছিলেন, তো একটু গম লাগছে, পাশের একটা ওকেও বললাম যে তুমি আমার সাথে থাকতে হবে, একটা ডোম ঘরে থাকা কিন্তু একটা অনেক কিছু না। তো লাইট জ্বলতেছে, তো ও আবার সিগারেট টিকেট খায়, আমি চুপচাপ বসে আছি, চেয়ার একটু জিমাচ্ছিলাম। তো ও ওখানে বসে আছে এইভাবে লাইট টাইট পুরো ডোম ঘরের মধ্যে জ্বালানো অবস্থায়। তো যাই হোক, আমি হঠাৎ করে যেটা অনুভব করলাম সেটা হচ্ছে যে আমি দেখলাম যে মনে হয় যে লাশটা যেমন একটু কাঁপছে টাপছে, এরকম একটা হাতটা ইয়ের থেকে মানে কি করলে যে টেবিল থেকে হাতটা যেন মনে হয় যে একদম আমরা ঝুলতেছে। হঠাৎ করে যেমন এটা মনে হলো, আমি যেমন চাক্ষুষ দেখলাম যে হাতটা ঝুলতেছে। তো আমি একটু ঝাড়ে দিয়ে সোজা হয়ে বসলাম। বসার পর দেখলাম না ওখানে কোনো হাতটা কিছু হয়নি। তো যাই হোক, এভাবে আবার আমি একটু জিমাচ্ছিলাম। হঠাৎ করে আবার দেখলাম যে ঠিক হাতটা যেমন এরকম ঝুলতেছে। তো আমি এবার দাঁড়িয়ে সাহসিকতার সাথে ওই লাশটার কাছে গেলাম। লাশটার কাছে গিয়ে দেখলাম আমি যেভাবে হাতটা রাখা ঠিক সেভাবেই আছে। তো আমি এসব কি দেখছি, আমি একটু চিন্তা করতেছি যে আসলে আমি কি ভুল দেখছি কিনা, বা আমার ঘুমের বা কল্পনা স্বরূপ এরকম হচ্ছে কিনা, এই ধরনের একটা চিন্তা ভাবনা মনে আমার মাথায় কাজ করছিল। তো আমি ভাবলাম যে কি করা যায়। তো ওই ছেলেটাকে ডাকলাম যে তুই একটু থাক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে থেকে ঘুরে আসি বলে ও বসে রইলো, ও আবার সিগারেট খাচ্ছে।
তো ও কি করলো, অনেক ঘন্টাখানিক পর আমি বাইরে ঘোরাফেরা করতেছিলাম, তো ঘুম আসছিল না, তো বাইরে ঘুমা করছে, দরজার আশেপাশে ঘোরাফেরা করছিলাম বা এদিক সেদিক ঘুরেছিল। হঠাৎ করে একটা বিকট শব্দ পেলাম, চিক করে একটা আওয়াজ পেলাম। তো আমি দৌড়ে ভিতরে গেলাম যে ওই ছেলেটা হাঁপাচ্ছে, খুব হাঁপাচ্ছে। এই কি হয়েছে তোর, কি হয়েছে তোমার? ও বলতেছে স্যার এই মরা লাশটা তো সোজা বসে গেছে। বলছে কি বলিস এসব, বসে গেছে মানে? আমি গিয়ে দেখলাম যে ও শোয়া অবস্থায় আছে। তো কি করব, মানে আমি একটা টেনশনে পড়ে গেলাম। আমি তাকে বলিনি যে কিছুক্ষণ আগে যে লাশটার হাত এরকম আমি ঝুলতে দেখেছি, কিন্তু এই লাশটা আবার উঠে বসে গেছে, এটা কি করে সম্ভব? তো আমি বলছি ভুল দেখিসনি তো? তো আমি কিছুটা আমার সাথে বিশ্বাসটা মনের মধ্যে নিলাম, কারণ আমি কিছুক্ষণ আগে কিন্তু এই অবস্থাটা দেখেছি যে এভাবে হাত ঝুলছিল দুবার। তো ও দেখলো লাশটা উঠে বসে গেছে। তো কি করা, এমনি করে ফজরের আজান দিয়ে দেয়। ফজরের আজান দিয়ে দেওয়ার পর সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পর আমি এই লাশটা হস্তান্তর করি। তো ওই ছেলেটাকে জিজ্ঞাসা করি যে আসলে কি হয়েছে। ছেলেটা মানে দিব্যি দিয়ে বলতেছে যে সে নিজে দেখেছে যে লাশটা সোজা হয়ে বসে গেছে খাটের উপর। তো যখন আমি ওই ছেলেটা চেক করে দেয়, তখন আবার চেক করে দিয়ে দরজার দিকে তাকায়, আবার ফিরে তাকানোর পর সে দেখে যে আবার ওই অবস্থাতে আছে। তো আমার দেখা হাত ঝুল করা, আর ওর দেখা মানে খাটের মধ্যে উঠে বসে পড়া, যে এই যে ব্যাপারগুলো আসলে ডোমের ঘরে হয়ে থাকে। অনেক সেটা কল্পনাবশত হয় কিংবা বাস্তবে হয় সেটা আমার জানা নেই, কিন্তু চাকরি জীবনের বাস্তবতার এই নিরিখে, বাস্তবতার এই ব্যাপারটাই আমার মানে জীবনে ঘটে গেছে, যে আমি নিজে দেখেছি ওর হাতটা এইভাবে ঝুলতেছে, এবং আমার পাশে বসে থাকা ছেলেটাও দেখেছে যে সোজা হয়ে বসে গেছে। তো এই যে একটা অনুভূতি, এই যে একটা মানে আসে বারবার, যে ডোমঘরে কাজ করার সময় এই অবস্থা হয়, বাস্তব অভিজ্ঞতার আলোকে এটা হয়। জানি না প্রত্যেক ডোমের সাথে হয় কি না, তবে ডোমের সাথে হয় এরকম অনেকের কাছে শুনেছি। তো আমার জীবনে মিথ্যা বলবো না যে আমার জীবনে এটাই ঘটেছে। আর আমার জীবনে আরেকটা ঘটনা ঘটেছে যে আমি কাউকে কাঁদতে দেখেছি, মৃত লাশটাকে আমি কাটাছিড়া করে সেলাই টেলাই করে হস্তান্তরের আগে রাতের বেলা ওকে আমি কান্নার শব্দ শুনেছি, যে মনে হচ্ছে যে ওই লাশটা এখানে বসে কাঁদতেছে। যখন কাছে গিয়েছি তখন তার মাঝে আর কোনো প্রকার কান্নার কোনো শব্দ আমি পাইনি। তো যাই হোক, আমার জীবনের এই বাস্তব ঘটনাটা আমি এখানে শেয়ার করলাম হরর বাংলা অফিসিয়াল বিডি ঘোস্ট, হরর বাংলা অফিসিয়াল বিডি চ্যানেলে। তো আসলে আমার এই গল্পটা লোমহর্ষ, অনেকে এটা সহ্য করতে পারবে না, কারণ ডোম প্রফেশনালটা আসলে খুব ভয়াবহ, ভয়ের। যারা করে তাদের জন্য ভয়ের না, কিন্তু বাস্তবিক অর্থে নতুন যদি এই পেশায় কেউ আসে, সত্যি সে ভয়ে কতটা কাতর হবে, কতটা কি হবে আমার জানা নেই, কিন্তু বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলি এটা খুবই ডেঞ্জারাস কাজ, খুবই সাহসিকতার কাজ এবং খুবই দুঃসাহসিক কাজ এটা। তো আপনারা কে কোনোদিন এই পেশায় আসবেন কিনা জানি না, আসতে আমি বলবো না, কারণ প্রকৃতপক্ষে এই আসাতে খুব কঠিন একটা কাজ। আবার এই পেশা না আসলেও তো ফরেন্সিক বিভাগে ডাক্তারদেরকে সাহায্য করারও কে থাকবে না। সো আমার এই বাস্তবিক জীবনে, আমার এই ডোম, আমার চাকরির পর্যন্ত আমার এই বাস্তবিক অভিজ্ঞতাটা আমার লাইফে ঘটেছে। সো আমার আজকের এই লেখাতে এখন আমি রিটায়ার্ড পারসন, আমি আর এই ডোমের কাজ করি না, কিন্তু সেই কল্পনা স্বরূপ সেই রাতের বেলা লাশ কাটা, সেই লাশ ঘরে সেলাই করা, মাথা বাডাল দিয়ে কাটা, এই যে বাস্তবিক জিনিসগুলা এখনো আমার চোখের সামনে ভাসে। সো তখন আমি খুব অনুতপ্ত হই যে আমি কিভাবে কি করেছিলাম, এখন তো করি না, কিভাবে কি এই মানুষগুলাকে এইভাবে মৃতদেহ কেটেছিলাম। আসলে ডোমের যে কাজ বাস্তবিক অর্থে তো সেটা করতে হবে, কাটতে হবে, এটাই তো বাস্তবতা। সো আমার এই বাস্তবিক অভিজ্ঞতাটা আমি সবার মধ্যে শেয়ার করলাম। সো গাইস, কেমন লেগেছে এই বাস্তবিক ঘটনাটা? তোমাদের মধ্যে এরকম বাস্তব ঘটনা বা তোমাদের মধ্যে গল্প, তোমাদের মধ্যে ভৌতিক কিছু যদি ঘটে থাকে, তো আমি মনে করি তোমরা আমাদেরকে পাঠাতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো যে যেখান থেকে শুনলে যদি ভালো লাগে, একটু ভয় লাগে, ভৌতিক গল্প না, একটা বাস্তবিক গল্পটা আমি তুলে ধরলাম, তো ভৌতিক গল্প তোমরা এই চ্যানেলের মধ্যে পাঠাতে পারো, তাহলে আমরা এই এপিসোডটা তুলে ধরবো। সো বন্ধুরা, যে যেখান থেকে শুনলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং সকলে ভালো থাকবে, ভালোর দলে থাকবে, সবসময় ভালো থাকা হয় যেন। নমস্কার, আল্লাহ হাফেজ।